জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, এবং আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু, এমপি, আওয়ামী লীগ দলীয় হুইপ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নজরুল ইসলাম বাবু এমপি, ২৬ এপ্রিল দলীয় কার্যালয়ের সামনে আপনারা শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিলেন এই কিছুক্ষণ আগে সন্ধ্যার সময়। আমরা প্রেস রিলিজটা পেলাম। ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আপনারা কি আসলে বিএনপিকে ফলো করেন নাকি বিএনপিকে ভয় পান, সেই জন্য রাস্তাটা দখলে রাখতে চান? বিষয়টা কি ২ মিনিটে বলেন। দেখেন, বিএনপি যদি ভালো কিছু করে সেটাকে ফলো করতে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি ডিসিপ্লিন ব্রেক করে সেটাকে মোকাবেলা করতেও আমাদের কোনো সমস্যা নেই। সুতরাং আপনি যদি মনে করেন বিএনপি ভালো কিছুর জন্য কর্মসূচি দিচ্ছে, আমাদেরকে ফলোয়ার্স মনে করেন, আমি মনে করি আওয়ামী লীগ ভালো কিছু রচনা করার জন্যই আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি জনস্বার্থে, মানুষের কল্যাণমুখী সমাজ গঠনে। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু আজকে মাত্র নয়, জন্মলগ্ন থেকেই এদেশের মানুষ আর এদেশের মাটিকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি যেন হয় সেই ক্ষেত্রে ভূমিকা রাখার লক্ষ্যে রাজনীতি করেন। সুতরাং যে কোনো কর্মসূচি জনগণের স্বার্থে। জি, এখন আমাকে বলেন, ২৬ এপ্রিল কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে। সেটাকে ফলো নিশ্চয়ই করছেন না, নাকি করছেন? আর যদি বলেন যে প্রতিরক্ষা বা রক্ষার কথা যেটা বললেন, যে অবস্থান করতে চান আপনারা দেশ ও জনগণের জন্য, সেইটা আসলে কিভাবে হয়? রাজনৈতিক দল, তাদের কর্মসূচি রয়েছে, তাদের রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিন ব্রেক এবং অসামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তারা যারা ইতিমধ্যেই দণ্ডপ্রাপ্ত আসামি এবং যারা পালিয়ে আছেন তাদেরকে এই সুশৃঙ্খলভাবে এই সরকারের কাছে যদি তাদের আবেদন থাকে বা বিচার বিভাগকে যদি তারা সচেতন করার জন্য তারা যদি কোনো কর্মসূচি দিয়ে থাকে, সেই কর্মসূচির সাথে তো আমাদের কর্মসূচির কোনো মিল থাকার কথা নয়। তবে আমাদের কর্মসূচি হলো জনগণের স্বার্থে। আপনি তো নিজেই বলেছেন হেডলাইন। সুতরাং শান্তি সুশৃঙ্খল একটি সুন্দর সমাজ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি দিবে, এটা কোনো কর্মসূচি। কিন্তু সেটা ২৬ এপ্রিলেই কেন নজরুল ইসলাম বাবু? আপনারা নির্বাচনের আগে করেছেন, আপনারা এক ধরনের বলেছেন যে ঠিক আছে আপনারা অবস্থান কর্মসূচি করছেন, বিএনপির আন্দোলনে যেন সহিংসতা না হয় আপনারা এক ধরনের অবস্থান করার চেষ্টা করেছেন। এখন আসলে কি আপনাদের কি হারানোর? বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতিক্ষণ দেশ এবং জনগণের স্বার্থে। আপনি ২৬ তারিখকে বাদ দিতে চাচ্ছেন কেন? আমরা বিএনপি যদি কর্মসূচি করে তাহলে কি আমরা কর্মসূচি করতে পারবো না? সেটা ২৫ এপ্রিলে না কেন, বা ২৪ এপ্রিলে না কেন, বা ২৭ এপ্রিলে না কেন, সেটা ২৬ এপ্রিলেই কেন? ২৬ এপ্রিলটা যথাযথ মনে করেছেন নেতাকর্মী এবং দল, সেই জন্য সেটা কারণে যথাযথ সেটাই বুঝতে চাচ্ছি নজরুল ইসলাম। আমি তো বললাম যে সমাজের সকল ক্ষেত্রে সকল কর্মসূচিতেই রয়েছে সমাজের চাহিদা এবং মানুষের চাহিদা পূরণের স্বার্থ, এইটাই আওয়ামী লীগ দেখছেন। সুতরাং আপনি দেখবেন যে জনগণের ঠিক কোন চাহিদা নজরুল ইসলাম বাবু এমপি বুঝতে চাচ্ছেন। আপনি তো দেখছেন যে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ বিশৃঙ্খলা বাংলাদেশে আর চান না। বাংলাদেশের রাজনীতির নামে গোলাপানিতে মাছ শিকার করা, মানুষ খুন, হত্যা, নৈরাজ্য রাজনীতির নামে যারা ইতিপূর্বে করেছিলেন সেগুলোকে মোকাবেলা করার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ রীতিমতো নীতিগত সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি দিচ্ছেন। তারই ধারাবাহিকতা এই কর্মসূচি।
জি, আপনাকে উপর্যুপরি প্রশ্ন করে আমি আশা করি দর্শকরা যে প্রশ্ন আসলে উত্তর জানতে চেয়েছিল সেই উত্তর দর্শকরা পেয়েছে বলে আমি ধারণা করছি। আজিজুল বারী হেলাল, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাষ্ট্রকে ঝাঁকুনি দেওয়ার কথা বলেছেন তিনি। ২৬ এপ্রিলের কর্মসূচি কি রাষ্ট্রকে ঝাঁকুনি দেওয়ার মতো কিছু থাকবে কিনা? 2 মিনিট সময়। দেখেন, আমাদের এই সরকার বিরোধী যে আন্দোলন, সরকার পতনের যে আন্দোলন, এটা চলমান। সেই চলমান আন্দোলনের অংশ হিসাবেই ২৬শে এপ্রিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী অন্যায়ভাবে কারাগারে বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন। সুতরাং আমাদের প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু রাষ্ট্রকে, যেহেতু এটা একটা অব্যবস্থাপনা রাষ্ট্র, একটা অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রে চেপে বসেছে, তাকে ঝাঁকুনি দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। সেইটা আমরা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে, জনসমাবেশের মাধ্যমে দিতে চাই। আপনি যে আরেকটা কথা বলছেন যে আওয়ামী লীগ আমাদের ফলো করছে, দেখেন যে আওয়ামী লীগ যে বর্তমান যে পরাজিত সরকার, এই সরকার তো পলিটিক্যালি পরাজিত, পলিটিক্যালি ডিফিটেড হয়েছে। তারা সাপ্রেশন এবং রিপ্রেশনের মাধ্যমে আজকে ক্ষমতা যন্ত্র দখল করে বসে আছে। সেই জন্য সবসময় তারা একটা দেখবেন যে প্যানিক সিনড্রোমে ভোগে, একটা প্যানিক সিনড্রোমে বোধে যে এই বুঝি তার চেয়ারটা কেউ নিয়ে গেল, এই বুঝি তার ক্ষমতা চলে গেল। এই জন্য দেখবেন যে জনগণ যখনই একত্রিত হয় তখন তারা একটা প্রোগ্রাম দেয়, কারণ তাদের সাথে তো জনগণ নেই, তাদের সাথে রয়েছে ল এনফোর্সিং এজেন্সিস, যে ল এনফোর্সিং এজেন্সিসের উপর ভর করে আজকে সরকার ক্ষমতা রয়েছে। যেমন তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছেন যে ভারত যদি সহায়তা না করতো তাহলে নির্বাচন করা টাফ হতো। এটা কিন্তু আমার বক্তব্য, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। অর্থাৎ অল টাইম একটা প্যানিক সিনড্রোম আপনার জনগণের কাছ থেকে তারা পায়। জনগণকে একত্রিত হতে দেখলেই তাদের ভয়ে ভীত হয়ে যায়। এবং দেখবেন যে রাষ্ট্র একটা অব্যবস্থাপনার মধ্যে চলছে, যে আজকে বাংলাদেশে যে মানুষের যে ক্ষুধার আগুন, এই যে দেখেন তীব্র আপনার তাপ এবং তাপাদাহ বাংলাদেশে বিরাজ করছে, এর থেকেও মানুষের পেটের যে ক্ষুধার আগুন তা আরও তীব্রতর। আপনার দ্রব্যমূল্যের আজিজুল বারী হেলাল, আমি নতুন প্রশ্ন করে আপনাকে নতুন করে সময় দিচ্ছি। এই যে আপনি বললেন বিএনপিকে দেখলে বা জনগণ একসাথে একত্রিত হলে এক ধরনের প্যানিকড হয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই জন্য এই ধরনের কর্মসূচি করে। আসলে আপনাদেরকে দেখে ভয় না পাওয়ার কি কোনো কারণ আছে? মানে যে আগুন সন্ত্রাসের অভিযোগ আপনাদের বিরুদ্ধে, বা নির্বাচনের আগেও আমরা সহিংসতা দেখেছি, মানে ভয় না পাওয়ার পেছনে কি কি যুক্তি থাকতে পারে সেটাও যদি একটু বুঝিয়ে বলতেন। একটা জিনিস দেখেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা ফ্যাব্রিকেটেড, বাট ইনসিডেন্ট ইজ রিয়েলিটি। ঘটনা ঘটছে কিন্তু যে অভিযোগটা সেটা ফ্যাব্রিকেটেড, বানোয়াট। মানে আপনি একটা, যেহেতু আমি বলছি যে আমাদের বিভিন্ন প্রচার মহল এটা তো সরকারের হাতে নিয়ন্ত্রিত, যেভাবে ঘটনাটা সাজাচ্ছে যে আগুন সন্ত্রাস করছে সরকার, সরকারি বাহিনী করে জনগণের উপর দায় চাপায় দিয়েছে। সেই জনগণের প্রতিনিধিত্ব যেহেতু বিএনপি করে, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনার কিন্তু আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি, সুষ্ঠু তদন্ত চেয়েছি। আগুন সন্ত্রাস যে আওয়ামী লীগ করেছে তার প্রমাণ 14 সালে এবং 15 সালে আমরা বহুবার দিয়েছি। এবারের যে সন্ত্রাসগুলো হয়েছে, আপনি দেখেন 28শে অক্টোবর একটা শান্তিপূর্ণ সমাবেশের উপর কারা প্রথমে আঘাত করলো। আপনি দেখেন আমাদের সমাবেশ শুরু হলো 12টার সময়, আপনার 12:30 থেকে আমি নিজেই সেই সমাবেশে উপস্থিত ছিলাম। আপনি আগুন সন্ত্রাস করলেন এবং গাড়িতে আগুন ধরালেন, সেটা তো পুলিশ দেখিয়েছে। আজিজুল বারী হেলাল, আমি আরেকটা প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। একটি গণমাধ্যম আজকে বলছে, খবরে বলা হয়েছে যে নতুন করে গতকালকের রিপোর্ট, এটি বলা হয়েছে যে নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন করতে চাইছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছেন আপনাদের দলের নেতারা। নির্বাচন বর্জনের পর দাবি আদায় আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন আপনারা। এই জন্য আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে থাকা দল, জোট ও সমমনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা সব দলের অংশগ্রহণে শিগগিরই একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য
নির্বাচন দাবির পক্ষে সরকারের উপর দেশি বিদেশি চাপ তৈরিতে পর্দার আড়ালে কাজ করছে। সরকার পতনের নতুন রাজনৈতিক কর্মকৌশল কেমন হতে পারে, কী ধরনের কর্মসূচি থাকতে পারে? দেশি বিদেশি চাপ তো মানে নির্বাচনের আগেও ছিল, সেটা ভালোভাবেই সরকার সামাল দিয়েছে। তাহলে আপনারা এখন কেমন চাপ তৈরি করবেন বলছেন, এবং 26শে এপ্রিলে কি এটার প্রতিফলন দেখা যাবে কিনা? দেখেন, আমি এটা বলছি এটা অনগোয়িং প্রোগ্রাম এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, এটা অনগোয়িং মুভমেন্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। সেই মুভমেন্টটা যেহেতু এখনও চলছে, সুতরাং তার পলিসি মাঝে মাঝে পরিবর্তন হতেই পারে। এখন সেই পলিসিটা আপনার যত পলিসি আপনি নেন, প্রথম বক্তব্য হলো যে জনগণ যেহেতু এই সরকারের উপর নো কনফিডেন্স দেখিয়েছে, সেখানে রাষ্ট্রযন্ত্র সরকারকে সাপোর্ট দিচ্ছে, জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র চলে গেছে। সুতরাং পলিসিটা আমরা আপনার দেশি বা বিদেশি চাপের থেকে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের আভ্যন্তরীণ যে যন্ত্রগুলো আছে, বিশেষ করে প্রশাসন বা পুলিশ, এই ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে যে একটি অবৈধ সরকারের কাছে আপনারা এইভাবে নথি স্বীকার করেন না, জনগণের বুকে আপনারা গুলি ছুঁড়ে মানেন না, আপনারা জনগণের বিরুদ্ধচারণ করেন না। জনগণের বিরুদ্ধচারণ করলে কি হয় তার ইতিহাস 69 এবং 90-তে এদেশে হয়েছে, সেটাই আমাদের আহ্বান থাকবে। আমাদের মিছিল মিটিংয়ে এই আহ্বানটাই আমরা প্রশাসন এবং সরকারি বিভিন্ন যন্ত্রের কাছে এটাই জানাবো, জনগণ আমাদের কাছে সাথে ঐক্যবদ্ধ। আপনি দেখেছেন যে গত 28-এ যে নির্বাচনটা হলো, ইলিগাল ইলেকশনটা হলো, সেখানে কমপ্লিটলি জনগণ প্রত্যাখ্যান করেছে। মাত্র 2.5% থেকে 3% লোক ভোট দিয়েছে, সমস্ত টেলিভিশন গণমাধ্যমে দেখেছেন, আমি যদিও জেলে ছিলাম তখন। সুতরাং জনগণ এই সরকারের প্রতি বিরূপ, সরকারের বিরুদ্ধে। সুতরাং আমাদের বক্তব্য থাকবে যে সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যে ল এনফোর্সিং এজেন্সি এবং রাষ্ট্রের অন্যান্য যন্ত্রগুলো, প্রশাসন, পুলিশ, আরও যে সমস্ত যন্ত্রগুলো আছে, তারা যেন জনগণের বুকে আর গুলি ছুড়ে না মারে, জনগণের বিপক্ষে আর না যায়। জনগণের বিপক্ষে কি গেলে কি হয় তার কিন্তু পরিণতি আমি বলেছি বহুবার ইতিহাসে দেখা হয়েছে। সুতরাং আমাদের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে আমরা একদিন বিজয় হব। আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী টু মাচ কমিটেড এই সরকার, এই আন্দোলন এবং সংগ্রামে। আপনি দেখেছেন যে সরকার বাধা দেওয়ার ফলে আমাদের আন্দোলন সংগ্রামগুলো কত পরিমাণ প্রাউড হয় এবং কত লোক এক লাইনে শেষ করবেন। জি, আজিজুল বারী হেলাল। নজরুল ইসলাম বাবু এমপি, আপনাদের দলের এক প্রতিমন্ত্রী শ্যালক যখন প্রতিপক্ষকে উঠিয়ে নিয়ে মারধর করলো, নোয়াখালীর এক এমপি যখন ওপেন ফোরামে বলে বসলেন যে তার ছেলেকে ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না, তখন দল থেকে বলে দেওয়া হলো যে মন্ত্রী এমপির স্বজন সন্তানেরা আর উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু এটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা আপনাদের দলের ভেতর থেকেই শুরু হয়েছে। নোয়াখালী 4-এর এমপি বলেছেন, ম্যাচিউর ছেলে ভোটের সিদ্ধান্ত নিলে আমার তাকে সমর্থন দিয়ে বক্তব্য দেওয়া ছাড়া আর কি করার আছে। তিনি প্রশ্ন রেখেছেন, আমার সন্তান যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে রাজনীতি করবে কারা? আপনার কি মনে হয় নজরুল ইসলাম বাবু এমপি, আওয়ামী লীগ পারবে উপজেলা নির্বাচনে স্বজন প্রীতিরোধ করতে? 2 মিনিট সময়। দেখুন, যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেই কিন্তু একদম তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে রাজনীতিতে যাতে কোনো রকম গণতন্ত্রকে ব্যাঘাত না ঘটে এবং কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারেন, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন দল থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নিকটাত্মীয় কেউ দাঁড়াতেই পারবেন না। এটা কিন্তু মেনেছেন বলেই আজকে সারা বাংলাদেশে কিন্তু সেইভাবে কেউ মনোনয়ন সাবমিট করছেন না। আর যদি করেন তাহলে তাদেরকে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এক কথায় আমি যেটা বলতে চাই সেটা, বাংলাদেশ আওয়ামী লীগ শৃঙ্খলিত একটি দল বলে এটা সম্ভব। আর যারা আলোচনা সমালোচনা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, সেই বক্তব্য দিতেই পারেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দিক নির্দেশনা দেওয়ার জন্য যা দরকার সেটা দিয়ে দিয়েছেন এবং সেটাই প্রতিফলিত হবে। আমি যে কথাটি বলতে চাই, হেলাল ভাই বেশ কিছু প্রশ্ন এখানে আপনি করেছেন, উনি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দিস অ্যান্ড দ্যাট। আমি বলতে চাই যে এই দলটি এখন আন্দোলনের ভয় দেখাতে চায় আমাদেরকে। তারা তো পরপর আন্দোলনই করছেন এবং একই ইস্যুতে বারবার বিভিন্ন ধারায় তারা আন্দোলন করে কিন্তু জনসমক্ষে হেয় প্রতিপন্ন হয়েছেন এবং সংবিধানকে অবজ্ঞা করে ওনারা নির্বাচনে অংশগ্রহণ না করে আবার কিসের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চান, যারা প্রত্যেকটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনকে তারা প্রহসনে রূপ দিতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করে না, তাদের কথা জনগণ এখন আর শোনার সুযোগ নেই।
শুধু তাই নয়, রাষ্ট্রের দায়িত্ব হলো সুন্দর সাবলীল সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করা সরকারের, কিন্তু সেই জায়গায় সরকার তো নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করছেন। যদি সরকারের উপরে এই চাপিয়ে দেওয়া হয়, ব্রেক করেছে, সরকার বোমাবাজদেরকে এনেছে, সরকার আগুন দিয়েছে, এগুলি মানে অসত্য এবং বানোয়াট কথাবার্তা বলে। আমি নতুন প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। আমি কেন আগের প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগ কি পারবে তৃণমূলের স্বজনপ্রীতি, বা তৃণমূল কেন সারা দেশের স্বজনপ্রীতি রোধ করতে? কেননা এই নোয়াখালী 4 আসনে এমপি একরামুল করিম চৌধুরী তার পুত্র সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছু কথা বলেছেন। এইরকম কথা কিন্তু আরও প্রকাশ হতে পারে। কথাগুলো কি আমি আপনাকে একটু পড়ে শোনাই। তিনি বলেছেন যে আমার সন্তান যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যৎ রাজনীতি করবে কারা? রাজাকারের সন্তানরাই কি আওয়ামী লীগকে গ্রাস করে তারাই নেতৃত্ব দেবে আগামী প্রজন্মের? আমার আরেকটু প্রশ্ন, এই আজকে নোয়াখালীতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আরাফাতের বাবা হলেন জামায়াতের সক্রিয় কর্মী, তার মা হলো জামায়াতের রকুন। যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে সে যে বাড়িতে থাকে সম্পূর্ণ বাড়ি বিএনপির ঘাঁটি। তার আপন আত্মীয় স্বজন চাচাতো ভাইয়েরা সবাই ছাত্রদল, বিএনপি যুবদলের সঙ্গে জড়িত। এরাই কি আগামী দিনে নেতৃত্ব দিবে? এরাই কি শেখ হাসিনার পথ নতুন প্রজন্মের ধারা হবে? এই আমরা যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি, তাদের ছেলে সন্তানরা কি রাজনীতি করতে পারবে না? তারা কি সংবিধানের বাইরে? তারা কি সংবিধানের আওতায় থাকবে না? তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? তার এই প্রশ্ন এবং ইনফরমেশন মানে আপনারা কি আসলেই পারছেন তৃণমূলে কন্ট্রোল করতে? মানে কোনো ধরনের ক্ষোভ থেকে কি আসলে আত্মঘাতীমূলক কথাবার্তাগুলো বের হয়ে আসছে কিনা? 1 মিনিটে উত্তর দিবেন প্লিজ। 1 মিনিটেই আমি বলছি। হালাল ভাই, আমি সমসাময়িকভাবেই ছাত্র রাজনীতি করে আসছি, একই সময়ে আমরাও কিন্তু জানি যে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন এবং যারা এই কথাগুলি বলেন তারা বাংলাদেশের সংখ্যা খুব কম। বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নিশ্চয়ই যাচাই বাছাই করেই কিন্তু নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। যদি এরকমটা হয়ে থাকে নিশ্চয়ই আজকে এই আপনি বলার পর বা নিউজে আসার পর এটার মেসেজ সকলের কাছে কিন্তু যাবে, তখন কিন্তু এটা তদন্ত হবে। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ তখন সিদ্ধান্ত নেবে। এটা ওই একরাম সাহেব কি বললেন, উনি একজন এমপি, উনি কি বললেন, এটা ছাত্রলীগের বক্তব্য না। ছাত্রলীগ এটাকে কখনই আশ্রয় প্রশ্রয় দেবেন না। ছাত্রলীগ তাদের অনুশাসন অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করেন। সেখানে কোনো দিনই ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন বা অন্য কোনো দলের কর্মীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই, কারণ নেতৃত্ব হলে দীর্ঘদিন সংগঠনে দায় দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। জি, আজিজুল বারী হেলাল, আমি আগে বিএনপির কমিটিতে ছিলাম, এখন কোনো পদে নেই। জনগণ চাচ্ছে আমি যেন নির্বাচন করি, তাই আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই করব। কথাগুলো বলেছেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রশিদ, তিনি বলেছেন আমি বিএনপির সাবেক নেতা, রাজনৈতিক বিভক্তির কারণে আমাকে কোনো কমিটিতে রাখা হয়নি, নির্বাচনে না জিতে আমার উপর বিএনপির কোনো চাপও নেই, আমি নির্বাচনে থাকবো। ফরিদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি রৌফুন নবী বলেছেন নির্বাচনে অংশ না নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিএনপি, আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি। এই যে আমি উদাহরণগুলো দিলাম, আরও এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি। তৃণমূলে উপজেলা নির্বাচন নিয়ে এই যে আগ্রহ, এটা কি কেন্দ্রের সিদ্ধান্ত দিয়ে রোধ করা যাবে? আজিজুল বারী হেলাল, 2 মিনিট সময়। আপনি যেটা বললেন এটা কিন্তু বাস্তবতা না। আপনি এক্সেপশনাল কিছু উদাহরণ দিলেন 3-4টে। আমি ঈদের পরে আমি বাংলাদেশের আমার বিশেষ করে আমাদের যে অঞ্চল খুলনা অঞ্চল, আমি সবকটি থানায় ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। আমাদের বহু নেতারা এই সব বিষয়ে আপনার একটা সার্ভে করেছে যে তৃণমূল কি চায়। তৃণমূল চায় যে এই সরকারের পতন। সুতরাং এই সরকার অধীনে কোনো নির্বাচন তৃণমূলের কোনো নেতাকর্মী যেতে চায় না। আপনি 2-4টি বলেছেন, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার তৃণমূলে অবস্থান করছে, তাদের মধ্যে 2-4 জনের উদাহরণ দিলে হবে না। এবং তারা বলছে তারা পদে নেই বা পদে আছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে 3-4 জন 5 জন নেতাকর্মী বললে আপনি সেটাকে স্বতঃসিদ্ধভাবে ধরে নেবেন না। আপনার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি তৃণমূলের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং বিশ্বাস রয়েছে, এবং কেন্দ্র সিদ্ধান্ত দেওয়ার আগেই তৃণমূল থেকেই সিদ্ধান্ত এসেছে এই সরকার অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। আমি আরেকটি কথা আপনাদের বলতে চাচ্ছি, দেখেন আজকে আওয়ামী লীগ বলছে যে কি মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচনে দাঁড়াতে পারবে না। আমরা কিন্তু এই কথাগুলো আগেই বলেছি যে পার্লামেন্টকে বহল রেখে নির্বাচন করলে সেই নির্বাচন ইম্পার্শিয়াল হতে পারে না। আমাদের সেই কথাটা কিন্তু এখন প্রতিফলিত হলো যে কী করে বললো যে আত্মীয় স্বজন
থাকলে পার্লামেন্টে দাঁড়াতে ইলেকশন করতে পারে, এটাও আমি অসাংবিধানিক মনে করি। পার্লামেন্ট আর আত্মীয় স্বজন এক জিনিস না। আমার আত্মীয়, আমি যদি নেতা হই, আমার আত্মীয় চেয়ারম্যান মেম্বার দাঁড়াতে পারবে, এটা অসাংবিধানিক কথা। তা আওয়ামী লীগ ইচ্ছা মতো করছে, মানে তাদের যা প্রয়োজন যে আত্মীয় স্বজন কেউ দাঁড়াতে পারে, এটা কোনো কথা হলো? এটা আওয়ামী লীগ আজকে একক ক্ষমতায় আছে, জোর যার মুল্লুক তার, যা ইচ্ছা তাই বলছে। আমরা আগেই বলেছি যে মার্কা দিয়ে স্থানীয় সরকার পরিষদ বলছেন আপনাদের দলেও পরিবারতন্ত্র আছে, সেই পরিবর্তন। কারণে এখানে আপনি তো আরেকটা শব্দ ইম্পোজ করলেন, ইট ইজ নট এ পরিবারতন্ত্র, এটা হলো আপনার আত্মীয় স্বজন নির্বাচন। বাবু ভাই আজকে হুইপ হয়েছেন, তার আত্মীয় স্বজন কি ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে পারবেন না? কিন্তু তিনি তো নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন না। জি 10 সেকেন্ডে বলবেন। সেটা অন্য জিনিস। আমরা আগেই বলেছিলাম যে স্থানীয় পরিষদ নির্বাচনে মার্কা দেওয়া উচিত না, আমরা প্রথমেই বলেছি, কিন্তু আওয়ামী লীগ জোরপূর্বক আপনার মার্কা দিল। এখন সেই মার্কা কিন্তু উঠিয়ে নিতে হচ্ছে। অর্থাৎ বিএনপি যে সঠিক ট্র্যাকে আছে এবং বিএনপির সিদ্ধান্ত যে সঠিক, এই সরকার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না, জনগণও সেটা মনে করে। এই জন্য দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ডামাডোল বাংলাদেশে নেই, কারণ বাংলাদেশের মানুষের একটাই উদ্দেশ্য যে সরকারের পথ। আজুল বাড়ি হেলাল আরেকটা প্রশ্ন করে সময় দিচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগে শিবির ঢুকেছে, বিএনপি ঢুকেছে। আমি বুঝি না, আওয়ামী লীগ কি একটা রিলিজন? এটা কি ইহুদি রিলিজন না হিন্দু রিলিজন যে অন্য কোনো রিলিজনের লোক এখানে ঢুকতে পারবে না? আওয়ামী লীগই করতে হবে, তাকে আওয়ামী লীগ করতে হলে। আমাদের বিএনপি তো আপনার লিবারেল দল, সমস্ত এখানে আওয়ামী লীগের লোকও তো আমাদের বিএনপিতে আসে না। আপনার কমিউনিস্ট পার্টির লোকও আছে, জামাতের পার্টির লোকও আছে, আপনার জাসদের লোকজন আছে। আওয়ামী লীগ এমন একটা ভাব করতেছে যে অমুক বিএনপি করে, অমুক যুবদল শিবির করে, আজকে আওয়ামী লীগের কমিটি। আওয়ামী লীগ ঘোষণা করুক যে দে আর দ্য রিলিজন, দে আর নট দ্য পলিটিক্যাল পার্টি, তারা একটা ঘোষণা করুক। এটা আওয়ামী লীগ আর কি বাংলাদেশের রাজনীতিকে এমন তছনছ করে দিয়েছে, রাজনীতির ব্যাকরণ, রাজনীতির সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য সবকিছু আজকে বুলন্টিত। জি নিশ্চয়ই নজরুল ইসলাম বাবু এমপি আপনার এই কথার যুক্তি খণ্ডনের জন্য অপেক্ষা করছেন। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মতো আসন্ন উপজেলা নির্বাচনে ভোট বর্জন করতে দলের নেতাকর্মী ও জনগণকে উদ্বুদ্ধ করবে বিএনপি। এই কৌশলের অংশ হিসেবে প্রত্যেক জেলা উপজেলায় কর্মী সভা ও লিফলেট বিতরণের প্ল্যান আছে আপনাদের। দলের প্রত্যেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মতামতের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে এই কর্মসূচি আপনারা নির্ধারণ করেছেন। এখন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে আমরা আপনাদের দলীয় সূত্রেই জানতে পেরেছি। জাতীয় নির্বাচনে ভোট বর্জন করে জনগণের অংশগ্রহণ কমিয়েছেন, কিন্তু ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে কিন্তু আপনারা বাধা দিতে পারেননি। এতে তেমন কোনো বড় সফলতাও পাননি বলে আওয়ামী লীগ সহ অন্য অনেকেই। এবার উপজেলা নির্বাচন বর্জন করে কি ধরনের সফলতা আপনারা পেতে পারেন বলে প্রেডিক্ট করছেন? 2 মিনিটে আমাদের বক্তব্যকে সরকারের প্রতি নো কনফিডেন্স জানানো। উপজেলা জনগণ যেমন জাতীয় নির্বাচনে 3% জনগণ অ্যাপিয়ার হয়েছে, সেটা আপনার নির্বাচন কমিশন ফুলিয়ে ফাঁপিয়ে ঘুমের থেকে উঠে বেলা 2টোর সময় ঘুমের থেকে উঠে একবার 39 একবার 41 বলে জনগণ সব দেখেছে, হাস্যকর একটা বিষয় হয়েছে। এবারও আমরা চাইবো যে জনগণের যে নো কনফিডেন্স সরকারের প্রতি, সেটা আরও তীব্রতর হয়। অর্থাৎ সেই 3% 4% লোক যারা আর কি আওয়ামী লীগের এই অরাজকতাকে সমর্থন করে, সেরকম ভোটার সংখ্যা কম হবে, কারণ এই ভোটটাকে মানুষ আর সেই ভোটার উৎসবে পরিণত হবে না। আমরা এটাই জনগণের কাছে আমাদের মেসেজ, যে এই উপজেলা নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত কোনো অংশগ্রহণ থাকবে না, এবং জনগণ এই উপজেলা নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথারও কারণ নেই, কারণ জনগণের এখন প্রধান একটা বিষয়, একটা হলো পেটের ক্ষুধা নিবারণ, আর একটা হলো সরকারের পতন। জি নজরুল ইসলাম বাবু এমপি নাটোর জেলা নির্বাচন কার্যালয় থেকে অপহৃত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পর্যাপ্ত নিরাপত্তা পেলে তিনি দ্রুত নির্বাচনী প্রচারণা শুরু করতে চান। নির্বাচনে একজন প্রার্থীকে অপহরণ করা হলো, তারপর এখন তিনি নিরাপত্তার ঘাটতির কথা বলছেন। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে বলে মনে করা যায়? 1 মিনিট বলবেন প্লিজ। দেখুন, সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে, 1 ধাপ, 2য় ধাপ, 3য় ধাপ, কিন্তু সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা এটা পত্রিকায় দেখেছি এবং দেখেছি যে সেই আসনের এমপি মাননীয় প্রতিমন্ত্রী তিনি নিজেই কিন্তু এই অপহরণ, যার নামে আমরা জানি, ওনাকে দেখতে গিয়েছিলেন, সুচিকিৎসার ব্যবস্থা করেছেন এবং এই বিষয়ে অবহিত আছেন, ব্যবস্থা নিয়েছেন। ওনাকে যেমন দেখতে গিয়েছেন, অভিযোগ কিন্তু এটাও আছে ওনারই লোকজন তাকে অপহরণ করতে সাহায্য করেছে। জি বলুন। সেইটার জবাবটা উনি দিয়েছেন, সুতরাং এই পরিচ্ছন্ন জবাব তিনি দিয়েছেন। অল্প সময়ে আমি বাড়ায় কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই দল যে নিয়ন্ত্রণ করতে পারে বলেই কিন্তু
যদি তার লোক করে থাকেন, সে কিন্তু দলের বাইরে কেউ না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগ করে রেখেছেন। সুতরাং সেই জন্যই তিনি দৌড়ে গিয়েছেন। এই দুই একটি অ্যাক্সিডেন্ট, দুই একটি ঘটনার জন্য যেভাবে আপনি এই স্বচ্ছতার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ওই আত্মীয় স্বজনের কথাটা বারবার এনেছেন, যেন কোনো প্রকার, যেমন হেলাল ভাই বলেছেন রাষ্ট্রযন্ত্রগুলো আওয়ামী লীগের সময় নেবেন, তাহলে 30 সেকেন্ড সময় বেঁধে দিই, 30 সেকেন্ড সময় দিচ্ছি। জি, হেলাল ভাই বলেছেন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। পুলিশ প্রশাসন, আপনি সেনাবাহিনী বলেন, দেশের সকল রাষ্ট্রযন্ত্রের কর্মচারী বলেন, সবাই যদি আওয়ামী লীগের সাথে থাকেন, আওয়ামী লীগকে সমর্থন করেন, তাহলে তারা তো ভোটাধিকার রয়েছে, তারা ভোট দিচ্ছেন, ভোট দেবেন। এবং রাষ্ট্রকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোর জন্য কিন্তু রাষ্ট্রযন্ত্র না, রাষ্ট্রকে ধ্বংস করে দিবেন সেই জন্য কিন্তু কোনো শেষ করবেন হয়নি। সুতরাং আমি মনে করি যে রাষ্ট্রযন্ত্র যে কাজগুলি করছে যথাযথ করছেন, যারা জ্বালাও পোলাও করছেন তাদেরকে মোকাবেলা করছেন, এইটা ওনাদের সহ্য হচ্ছে না। ওনারা তো নির্বাচনে আসেন না, ওনারা তো গঠনতন্ত্র মানেন না, ওনারা নিজ দলেও কিন্তু কোনো শৃঙ্খলা নেই। এই বিষয়গুলি হেলাল ভাই খুব ভালো করেই জানেন। সুতরাং আওয়ামী লীগ হলো রাজনীতির শ্রীবৃদ্ধির একটি নাম, যার কারণে আওয়ামী লীগ এই সিদ্ধান্তগুলি নিতে বাধ্য হয়েছে। জি, রাজনীতির আলোচনা চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। আপনারা দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু এমপি এবং আজিজুল বারী হেলাল। নজরুল ইসলাম বাবু এমপি, আমরা লোহাজুড়ি ইউনিয়ন সকলের কাছে আফ্রিকার জঙ্গল হিসেবে পরিচিত, কারণ আমার এলাকার কোনো উন্নয়ন হয়নি, আমাদের না আছে রাস্তাঘাট, না আছে কোনো কিছু। এখানে অনেকেই টিসিবি ও ভিজিএফ কার্ড নিয়ে কথা বলেছেন, কেউ বিতরণ নিয়ে জানতে চেয়েছেন। আমি অঙ্গীকার করলাম আওয়ামী লীগের বাইরে কেউ এ কার্ড পাবে না, কথাগুলো বলেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল। নানা সময় কিন্তু আমরা দেখি গণমাধ্যমে টিসিবি ভিজিএফ কার্ড নিয়ে কথা হয়। ইভেন ইলেকশনের আগেও আমরা দেখেছি আপনাদের দলের অনেক নেতাই বলেছেন ভোট দিতে না গেলে কার্ড সব আটকায় দিবে বা ফেরত দিবে না বা কার্ড আর দেয়াই হবে না, এই ধরনের হুঙ্কার বা হুমকি ধামকি কিন্তু দিয়েছে আপনাদের দলের নেতাকর্মীরা। এই যে লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল সাহেব বললেন, তার কথা কি প্রমাণ করে কিনা যা আপনারা মুখে বলেন তা অনেকটা হয় বা হচ্ছে বা হবে? দেখেন, আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, যারা এই ধরনের বক্তব্য দেয় তারা কি জনপ্রতিনিধি? কিন্তু জনপ্রতিনিধি, ইয়েস, জনপ্রতিনিধি। তারা কি একটা দলকে লিড করতে পারে? তারা কি কোনো নেতা? তারা কি মানুষের কল্যাণমুখী সমাজ গঠনের কোনো সহায়ক শক্তি? নেভার। সুতরাং তার বক্তব্য মিডিয়ায় প্রচার করার জন্য আমি মনে করি যথেষ্ট না। বাংলাদেশটা ওইভাবে চলছে না। তার বক্তব্য এবং তার সেই ক্ষমতা কিন্তু নেই। এই কার্ড বিতরণের কিন্তু একটা বিধান রয়েছে, একটা কমিটি রয়েছে, কমিটি কার্ড বিতরণ করে। সুতরাং এই অথর্ব লোকটি যদি বলে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। সেই ভুল বিষয়টি নিয়ে এখানে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি তার বিরুদ্ধে এই বক্তব্যের কারণে তাকে ওই প্রশাসনিকভাবে তাকে শায়েস্তা করা প্রয়োজন, আইনের আওতায় নেওয়া উচিত। আমার হাতে বেশ কিছু এরকম নিউজ আছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদের সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এইরকম খবর আছে যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমের বিরুদ্ধে তিনি বলেছেন নৌকায় ভোট না দিলে ভাতা কার্ড বাতিলের হুমকি। এইরকম মানে খবরাখবর কিন্তু আমরা প্রায়ই পাই। তার মানে কি ভাতা কার্ড পাওয়ার জন্য আপনাদের দলের নেতাকর্মী হতে হবে, এটা কোনো ক্রাইটেরিয়া কি? না, এই ক্রাইটেরিয়া কিন্তু ভাতা কার্ড দেওয়া হয় না। ভাতা কার্ডের যে নিয়ম কানুন রয়েছে, যারা বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন যারা ভাতা পাইতেন তাদেরকে বাদ দেওয়ার কিন্তু কারো কোনো রাইট নেই, কোনো নীতিমালা নেই। সুতরাং এইসব কথা আপনারা যেটা শুনেছেন বা আপনি যেটা আজকে এখানে প্রকাশ করেছেন সেটার কোনো সত্যতা নেই। এটা যাচাই বাছাইয়ের জন্য সময়ের প্রয়োজন এবং আমি মনে করি যারা এটা বলেন তারা অনভিজ্ঞ এবং এই বিষয়ে তাদের জ্ঞান খুব কম। জি, আজিজুল বারী হেলাল,
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতির দায়িত্ব গ্রহণ না করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্দেশ ভঙ্গ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময় স্থানীয় নির্বাচন বা উপনির্বাচনে অংশগ্রহণ করা আপনাদের দলের অনেক নেতাকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনারা দল থেকে কিভাবে দেখছেন? তিনি আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির এমন সিদ্ধান্তের ফল কি হতে পারে? 1 মিনিটে বলবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এটা একটি স্বতন্ত্র সংগঠন, যদিও জাতীয়তাবাদীর নাম, এটা একটা স্বতন্ত্র সংগঠন। তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটা তারা নিশ্চয়ই ভেবে চিন্তেই নিয়েছে। আমি যেটা দেখলাম যে মাহবুবউদ্দিন খোকন সাহেব আমাদের সুপ্রিম কোর্টের সভাপতি হয়েছিলেন, এই যে যে ফ্যাব্রিকেটেড নির্বাচনটা হলো, ইলিগাল নির্বাচনটা হলো, সেখানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বলে সরকার জানিয়েছিল। যাই হোক, এরপর আজকে দেখলাম যে আমাদের এটা নিয়ে আমি বার্গেনিং করতে চাচ্ছি। আমি একটা কথা বলতে চাচ্ছি আপা, আমি চাচ্ছি আপনি কি আমার মনের কথা পড়তে পারেন? আমি যেটা বলবো এখন সেটাই দেখে আপনি বলে দিলেন। এই যে ভিজিপি কার্ড, টিসিবি কার্ড, তারপরে আপনার এই যে বয়স্ক ভাতা কার্ড, বিধবা কার্ড, এই কার্ডগুলোকে আওয়ামী লীগ ট্রাম্প কার্ড বানিয়েছেন ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য। খুব একটা আমি বুঝলাম না আপনি কিভাবে আমার কথাটা, আমি এটা বলবো দেখি আপনি বলছেন। তো এবার দেখেন কি হবে, এবার আপনি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, তাহলে এই ভোটার এই বিজেপি কার্ড। আপনার সময় শেষ। আমি নতুন করে প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। আপনি কার্ড নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। আমি যে প্রসঙ্গে ছিলাম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের প্রসঙ্গে ছিলাম, মানে এতে করে কি প্রমাণ হয় কিনা যে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই নির্বাচনমুখী, কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। মানে যদি একে একে আপনারা বহিষ্কার করতে থাকেন তাহলে কি এমন হবে না যে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে? না, বিষয়টা আপনাকে বলি, 2 মিনিট সময়। জি, আমি প্রথমেই বলছি যে এই নির্বাচনকে তৃণমূল বয়কট করেছে, তৃণমূলের নেতাকর্মীরা বয়কট করেছে, কেন্দ্র কিন্তু বয়কট করার আগেই আমি প্রথমেই বলেছি আপনাকে। সুতরাং আপনার এই বক্তব্য এখানে ঠিক না। আপনার প্রশ্নটার আমি উত্তর দিলাম যে তৃণমূলই আগেই বয়কট করেছে এই নির্বাচনটাকে। আর সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের যেটা বলছেন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই নির্বাচনে রিগড ইলেকশন হয়েছে, আমরা সেই ফলাফলকে আপনার রিগিং করা হয়েছে, আমরা সেইটা বলেছি। তারপরে সুপ্রিম কোর্ট আপনার আমাদের বার কাউন্সিল যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ওটা একটা স্বতন্ত্র সংগঠন, তাদের ইন্টারনাল মিটিংয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে পত্রিকায় দেখলাম। সুতরাং এইটার ব্যাপারে এর থেকে বেশি বক্তব্য আমার পক্ষে দেওয়া সম্ভব না। দলীয়ভাবে আপনারা কিছু জানেন না এই বিষয়ে? মানে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি? আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এইটা আজকে ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা আজকে সিদ্ধান্ত নিল। আমি বললাম যে নির্বাচনের ইতিহাসটা, নির্বাচনটা আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা কিন্তু নির্বাচন দলের মধ্যে এখনো এই সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হয়নি না। এটা আমি শুধু আজকে পত্রিকায় দেখলাম যে নির্বাচন আপনার মাহবুবউদ্দিন খোকন সাহেবকে, উনি সভাপতি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে, আমাদের ফোরাম থেকে তাকে বহিষ্কার বা সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর বাইরের নিউজ আমি জানি না। শুধু এটা বললাম যে ওই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ওই নির্বাচন ছিল রিগড ইলেকশন হয়েছিল, সেখানে মানে ফলাফল ঘোষণা করা হয়েছে, ফলাফল ঠিক মতো আমি বলছি যে আওয়ামী লীগ কত বড় দেউলিয়া হয়েছে যে জনগণের বিজেপি কার্ড, আপনার বয়স্ক ভাতা কার্ড, টিসিবি কার্ডগুলোকে ট্রাম্প কার্ড বানিয়ে জনগণকে আজকে উপস্থিত করছে ভোটের মাঠে, তারপরেও 2%। এইবার কি হবে? এবার তো দেউলিয়া হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ, 2-3-4টাই আওয়ামী লীগের প্রার্থী, তাই বয়স্ক ভাতা কার্ড তো এখন আপনার ভাগ হয়ে যাবে। সুতরাং আপনি এক পর্যায়ে দেখবেন যে আওয়ামী লীগ আপনার এই দেউলিয়া পর্যায়ে চলে যাবে এই সংগঠনটা। যে আপনি এক লাইনে শেষ করবেন। যে আপনি দেখেন যে প্রত্যেক এমপি পুলিশ বাহিনীকে বা তার নিজস্ব বাহিনীকে খবর ফোনে বলছে ওমকে আমার প্রার্থী, তাকে জিতাতে হবে। এই যে তাকে জিতাতে হবে এই কথাটা যে বলছে, এটাই তো অবৈধ, এটাই তো মানে বাংলাদেশের ভোটের সংস্কৃতিটা কতভাবে ডিস্ট্রয় করলো আওয়ামী লীগ। যে এটা নিয়ে কোনো প্রমাণ না, আপনি এমনি একটি কথা বলে দিলেন, কোনো প্রমাণ উদাহরণ আছে আপনার কাছে? আপনি যখন এলাকায় যখন নির্বাচনটা শুরু হবে, এখন তো নির্বাচন শুরু হয়নি, তখন আমরা জাতীয় নির্বাচন দেখেছি না, জাতীয় নির্বাচন প্রেডিকশন থেকে বলছেন। জি, প্রেডিকশন। নজরুল ইসলাম বাবু এমপি, তীব্র গরমে প্রাণ যায় যায় অবস্থা, মানে এটা আর নতুন করে বলতে কিছু নাই, আমরা সবাই হারে হারে টের পাচ্ছি। একটা বিষয় কি ঠিক যে আওয়ামী লীগ সরকার অবকাঠামো উন্নয়নে, মানে এই যে ব্রিজ, কালভার্ট, দালান কোঠা নির্মাণে যতটা সিরিয়াস বা মনোযোগী ছিল,
পরিবেশ রক্ষায় বা গাছ লাগানোতে বা আমাদের কমফোর্ট জোনটা ঠিক রাখতে ততটা সিরিয়াস ছিল না? এটা কি কেউ যদি বলে সেটা কি ভুল হবে? 1 মিনিট সময়। আমি মনে করি তো পরিবেশ রক্ষায় ঢাকা শহর তো প্রায় বৃক্ষ শূন্য। বাংলাদেশ আওয়ামী লীগই তো কাজ করেছেন। আপনি জানেন যে ছাত্রলীগের কিন্তু একটা কর্মসূচি রয়েছে, যুবলীগেরও একটা কর্মসূচি রয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি, যেটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়েছি। এবং আপনি তো জানেন যে এই বাংলাদেশের রাজধানীতে গাছের সংখ্যাই ছিল না, এখন কিন্তু সিটি কর্পোরেশনগুলিতে প্রত্যেকটি রাস্তায় গাছ রোপণ করা হয়েছে। সুতরাং চোখের সামনে যখন গাছ হচ্ছে তখন আমি কিভাবে বলি যে এনভায়রনমেন্ট নিয়ে সরকার চিন্তা করে? আপনার মনে হয় না ঢাকা শহরে দালানের জঙ্গল, গাছের জঙ্গলের চেয়ে বেশি? এটা তো নতুন কিছু নয়। প্রত্যেকটা বিভাগীয় শহর, ডিস্ট্রিক্ট শহর এবং রাজধানী, এটা তো দালানেরই জঙ্গল থাকবে। এখানে তো আর এটা স্বাভাবিক মনে হয় আপনার কাছে? আমার কাছে স্বাভাবিক মনে হয় না। আমি মনে করি অস্বাভাবিককে এখন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। জি জি, আপনি যেহেতু ছাত্রলীগের কর্মসূচির কথা বললেন, আমি ছাত্রলীগের কর্মসূচি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নতুন করে সময় দেবেন প্রডিউসার। 21 থেকে 30 এপ্রিলের মধ্যে ছাত্রলীগ 5 লক্ষের অধিক গাছ বৃক্ষরোপণের ঘোষণা করেছে। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি তারা গণমাধ্যমকে পাঠিয়েছেও। কিন্তু নজরুল ইসলাম বাবু এমপি, আপনি নিশ্চয়ই জানেন এটা বৈশাখ মাসের শুরু। 21 থেকে 30 এপ্রিলের মধ্যে এই সময় কি কেউ গাছ লাগায় কিনা, এটা আপনার কাছে প্রশ্ন? এই তীব্র দাবদাহে রাস্তার পিচ যখন গলে যাচ্ছে, মানে 5 লাখ গাছের মধ্যে কয়টা বাঁচবে বলে মনে করেন? নাকি এটাও ছাত্রলীগের ওই যে সবজি বিক্রি, কম মূল্যে সবজি বিক্রি আর মাঠে গিয়ে ধান কাটার মতো কোনো কর্মসূচি, সেলফি কর্মসূচি কিনা? 1 মিনিট সময়। একটা সংগঠন যখন একটা কর্মসূচি নেয় অনেক ভেবেচিন্তে কিন্তু নেয়। শুধু আপনার ভাবনা আমার ভাবনাই এখানে যথেষ্ট নয়। একটি গাছ রোপণ করা এবং এই গাছকে বাস্তবে রূপদান করা, এটাকে বড় করা, এটাকে জীবিত রক্ষা করা এবং দীর্ঘদিন এটাকে পাহারা দেওয়া, এগুলি কিন্তু এই কর্মসূচির আওতায় থাকে। সুতরাং আমি যদি মনে করি যে আজকে গাছ লাগাইছেন, তীব্র গরম, এটা টিকবে না, এইটা কিন্তু আমি বলতে পারি না। কারণ আমি গাছ লাগানোটা আপনি বলছেন তারা ভেবেচিন্তেই করেছে। হ্যাঁ, অবশ্যই কর্মসূচি রয়েছে, যেহেতু তারা পানি দিবেন, তারা এটা তদারকি করবেন, সেইভাবেই করবেন। অতীতেও আমরা করেছি, আমার সময়ও করেছি, আমার পরবর্তীতেও করেছে। বৈশাখ মাসে গাছ লাগানো? বৈশাখ মাসে কেন, যখন প্রয়োজন তখনই করেছে। জি নিশ্চয়ই। আজিজুল বারী হেলাল, ফিরছি আপনাদের মহাসচিবের কথায়। তিনি বলেছেন যে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। এই ঝাঁকি দেওয়ার বিষয়টা যদি বলতেন, যে মানে ঝাঁকি কিরকম ঝাঁকি তিনি দিতে চাচ্ছেন এবং এই ঝাঁকির ফলাফল কি হবে, 1 মিনিটে বলবেন। আমরা রাজপথ থেকে হেঁটে গেলেই সরকার ঝাঁকি বোধ করে, আমরা রাজপথে মিছিল করলে সরকার ঝাঁকি বোধ করে। এখন এটা তো আপনার একটা প্রতীকী শব্দ, ঝাঁকি। আমি যখন বলি যে এই সরকারের পতন চাই, এই সরকারের অপসারণ চাই, তখন তো সরকার, আমি তো প্রথমে বলেছি প্যানিক সিনড্রোমে আছে, সব ঝাঁকি সে বহন। আমি আরেকটি কথা আপনাকে বলতে চাচ্ছি, আপনি যেহেতু গাছ কাটার কথা বললেন, দেখেন আপনার সময়ের মধ্যে বলবেন। আমি সময়ের মধ্যে বলছি। দেখেন, আমরা বাবু ভাই যখন সেক্রেটারি ছিল, আমিও তখন সেক্রেটারি ছিলাম, আমরা সারা ঢাকা শহরে বর্ষাকালে তারেক রহমানের নেতৃত্বে 6 লক্ষ নিমের চারা লাগিয়েছিলাম। আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে পাবেন। এবং এখন যে সমস্ত বড় বড় নিম গাছ দেখেন, এগুলো সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিমের চারাগুলো লাগিয়েছিল ছাত্রদলকে নিজে। বর্ষাকালে তিনি বেরিয়ে পড়তেন আপনার নিমের চারা নিয়ে। আরেকটি কথা দেখেন, সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম কত প্রাকৃতিক পরিবেশ ছিল, মনোরম পরিবেশ ছিল। আজকে সোহরাওয়ার্দী উদ্যান সরকারের এই ভুল হয়ে গেছে। সুতরাং সরকার এই পরিবেশ রক্ষা তার প্রধান উদ্দেশ্য না, তার প্রধান উদ্দেশ্য যে বনভূমি উজাড় করো, গাছ কাটো, টাকা ইনকাম করো। আজকে আমি বারবার বলছি, সারা দেশে যে সমস্ত বনভূমি ছিল, সমস্ত বনভূমিগুলো আপনার কেটে সেখানে বড় বড় দালান কোঠা নির্মাণ করা হচ্ছে। আমরা বলেছি যে হরাইজন্টালি যদি না বাড়ে, ভার্টিক্যালি দালান হোক। যেহেতু আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে, আমরা আবাসন করবো ভার্টিক্যালি। আমরা বিএনপি বেগম খালেদা জিয়া এই নীতি গ্রহণ করেছিল 2003 সালে, যে সমস্ত স্থাপনাগুলো ভার্টিক্যালি হবে। কিন্তু বর্তমান সরকার দেখলাম হরাইজন্টালি বনভূমি উজাড় করে। সময় শেষ, আমাদের সময় হয়েছে এমসিকিউ পর্বে। নজরুল ইসলাম বাবু এমপি, আপনাকে দিয়ে শুরু করছি, যেহেতু আপনি আগেও এমসিকিউ পর্বে অংশগ্রহণ করেছেন। আজিজুল বারী হেলালের কাছে এটা একদমই নতুন। নজরুল ইসলাম বাবু, আপনার জন্য প্রথম প্রশ্ন। আওয়ামী লীগের লোকজন ছাড়া ভিজিএফ ও টিসিবি কার্ড কাউকে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াতি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরজামান ইকবাল। আওয়ামী লীগের লোক
কে আর কে না সেটা শনাক্ত করা হবে কিভাবে, বা তিনি কিভাবে শনাক্ত করবেন বলে আপনি ধারণা করেন? তিনি এই সম্পর্কে আমি অপশনগুলো বলি। এখন থেকে আওয়ামী লীগের পরিচয়পত্র থাকবে যেমন জাতীয় পরিচয়পত্র থাকে। খ, আচরণেই চেনা যায় কে আওয়ামী লীগের লোকজন আর কে না। গ, ফেসবুক প্রোফাইল দেখে আপনারা শনাক্ত করবেন। ঘ, উপরে সব কয়টি? বাংলার জনগণকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেন। এখানে আওয়ামী লীগের ব্যক্তি শান্তি শৃঙ্খলা সৌন্দর্য শুধু রক্ষার জন্য নয়, এদেশের প্রতিটি মানুষের কল্যাণমুখী সমাজ উপহার দেওয়ার জন্য। সুতরাং বঙ্গবন্ধুর কন্যাই সর্বপ্রথম এই সুরক্ষার ব্যবস্থা করেছেন। এখানে আমি মনে করি এটা কোনো প্রয়োজনই নেই, সকলের জন্যই ব্যবস্থা রয়েছে। আওয়ামী লীগের লোকজন ছাড়া ভিজিএফ ও টিসিবি কার্ড অন্য কেউ পাবে না কেন? ক, আওয়ামী লীগের লোকজন বেশি গরিব। খ, এটা আওয়ামী লীগের নেতাদের মামু বাড়ির আবদার। গ, আওয়ামী লীগের লোকজন ছাড়া কেউ এদেশের নাগরিক না। ঘ, উপরে সব কয়টি? এই প্রশ্ন সঠিক নয়, প্রশ্নটাই আমার মনে হয় অবান্তর। জি, একটি উত্তর নয়। তার মানে মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে এমন সিদ্ধান্ত নিয়েছে আপনাদের দল আওয়ামী লীগ। মন্ত্রী এমপিদের আত্মীয়দের কেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে? ক, তারা দিনের ভোট রাতে করার চেষ্টা করে সেই জন্য। খ, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চায় সেই জন্য। গ, তারা ডামি প্রার্থীদেরও মেনে নিতে পারে না। মন্ত্রী এমপিরা তো তাও ডামি প্রার্থীদের সাথে লড়াই করেছে, তারা সেটাও চায় না। ঘ, উপরে সব কয়টি? যে কোনো প্রার্থী যখন ক্যান্ডিডেট হন সবারই কিন্তু অধিকার রয়েছে, কিন্তু একটি রাজনৈতিক দল বিএনপি আপনারা দেখেছেন সর্বসময়ই নির্বাচন আসলে শুধু নানান কথা বলে বেড়ান, ভয় দেখান, ওনারা জমা দিতে পারছেন না, নানামুখী কথা বলে সরকারকে দায়িত্ব দিতে চান। সরকার সেই কারণেই আওয়ামী লীগকে এখানে আওয়ামী লীগের সরকারের পাশে যারা আছেন তাদের আত্মীয় স্বজনকে নীরব রেখেও একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। সেই জন্য এরকমটা হয়েছে। জি, আজিজুল বারী হেলাল, আপনার জন্য প্রথম প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নাগরিকদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন, যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে একই সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিলে কি কি হতে পারে? ক, গণতন্ত্র টুপটুপ করে পড়তে পারে। খ, ঝাঁকুনি দিবেন এখন, কাঁপুনি উঠবে ঈদের পর। গ, আওয়ামী লীগ পড়বে, বিএনপি ঝুলবে, বিদেশিরা ছড়ি ঘোরাবে। ঘ, উপরে সব কয়টি? প্রথম যেটা বলছেন, গণতন্ত্র টুপটুপ করে পড়বে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বর্তমান সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তারা চোরাবালিতে ডুবে যেতে পারে। বর্তমান সরকার চোরাবালিতে ডুবে গেলে আপনাদের কি সুবিধা হতে পারে? ক, সরকার চোরাবালিতে ডুবলে টেমস নদীতে চর জাগবে। খ, সরকার চোরাবালিতে ডুবলে বিএনপি টুস করে ক্ষমতায় বসে যাবে। গ, সরকার চোরাবালিতে ডুবলে পেছনের দরজা খুলে যাবে আপনাদের জন্য। ঘ, উপরে সব কয়টি? এই চারটা প্রশ্নের সাথে একমত না। আওয়ামী লীগ যদি চোরাবালিতে ডুবে যায় তাহলে বাংলাদেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও প্রথম ধাপের উপজেলা পরিষদের ভোটে অংশ নিচ্ছে কিছু নেতা। বিএনপির কিছু নেতা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে কেন? ক, তারা তলে তলে আওয়ামী লীগ। খ, তারা বিএনপি নেতা হলেও মন্ত্রী এমপির আত্মীয়। গ, তাদের আওয়ামী লীগের অধীনে নির্বাচন করার হ্যাডম আছে। ঘ, উপরে সব কয়টি? ওই যেটা বলছেন হ্যাডম আছে ওইটা। জি, রাজনীতির এই আলোচনা চলবে। দুজনকে অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত ৯টায় আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।